সাসপেন্সের কথা আসলে সবার প্রথমে কোন মুভির নাম আসে বলুন তো? আপনারা অনেকে হয়তো বলবেন শার্লক হোমসের মুভির কথা, অথবা আমরা হিন্দি মুভি দৃশ্যমের কথাও বলতে পারি। তবে ট্রাস্ট মি, আজকের মুভিটা এই সকল মুভিগুলোর থেকে কোনো অংশে কম না। মুভিটা দেখলে মনে হবে সব যেন একদম নর্মাল চলছে, অন্যান্য মুভি যেমন চলে ঠিক সেরকম, যেন সব বুঝতে পারছি অথবা আমরা সব বুঝে গেছি এমন ফিল আসবে। কিন্তু গাইস, এমনটা মোটেও হবে না। হ্যালো গাইস, আমি ফারহা। আজকের মুভিটার নাম হচ্ছে অদৃশ্যম, আর এই মুভিটা সুপার সুপার সাসপেন্সে ভরা। এমন একটা মেয়েকে খোঁজা হয় যাকে খুঁজতে গিয়ে জানা যায় মেয়েটার অস্তিত্ব এই দুনিয়াতে নেই। দুর্দান্ত প্রতিশোধের একটা মুভি। তবে এখানে থাকা রহস্যগুলো জেনে আপনার মাথা ঘুরতে শুরু করবে। এই মুভির যে মাস্টার মাইন্ড, তার সবগুলো প্ল্যানিং ছিল অন্য লেভেলের। তাহলে চলুন আগে আমরা মুভিটা দেখি, তারপর না হয় বাকি কথা বলবো। মুভির শুরুতে এই মেয়েটাকে দেখানো হয়, মেয়েটা অনেক বেশি কান্না করছে, এমন মনে হচ্ছিল কিছু একটা হয়েছে তার। ঠিক সেই সময় একটা গাড়ি মেয়েটার সামনে এসে দাঁড়ায়। তারপর ওখানে কি হয় আর দেখানো হয় না। পরের সিনে এদের দুজনকে দেখানো হয়। এখানের আলোচনাগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, তবে আমি শুধু ওদের পরিচয়টা দিয়ে দিই। এই মানুষটা হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর, আর এই মানুষটা হচ্ছে একজন বিখ্যাত অভিনেতা। ওনার নাম হচ্ছে গুরুপ্রসাদ। এখানে মূলত ওদের একটা মুভি সম্পর্কে কথা হয়। রাতে গুরুপ্রসাদ তার ঘরে বসে টিভি দেখছিল, আর ঠিক সেই সময় কেউ একজন খুবই রহস্যজনক ভাবে তাকে গুলি করে মেরে ফেলে। এখানে ওনাকে কেন মারা হলো? কিছুক্ষণ আগে দেখানো মেয়েটা, সে আসলে কে? ওদের দুজনের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে নাকি অন্য কিছু? তারপরে সিনে আমরা দেখি একটা গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হচ্ছে। পরক্ষণে এই মানুষটা ঘুম থেকে লাফিয়ে ওঠে। আসলে সে একজন পুলিশ অফিসার, আর তার নাম হচ্ছে নন্দা। আমরা তাকে আমাদের একজন লিড ক্যারেক্টারও বলতে পারি। রিসেন্টলি তার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এই অ্যাক্সিডেন্টে তার ওয়াইফ মারা যায়, যার জন্য এই অ্যাক্সিডেন্টটা তার জীবনে একটা নাইটমেয়ার হয়ে রয়ে গেছে। আর ঠিক সেই সময় তার ফোনে একটা কল আসে। কল দেখে নন্দা অনেক বেশি অবাক হয়, কারণ রাত তখন 2টা। নন্দা অনেক দ্বিধার সাথে কলটা রিসিভ করে। আমরা জানতে পারি অন্য পাশের লোকটা হচ্ছে পুরুষোত্তম। সে হচ্ছে নন্দার সিনিয়র অফিসার। পুরুষোত্তম নন্দার কাছে সাহায্য চায়। নন্দার কাজ হলো একটা মেয়েকে খুঁজে বের করা। মেয়েটা কে, কোত্থেকে এসেছে, এই সব কিছু তিনি বলতে পারছেন না, কিন্তু নন্দাকে সেই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, তিনি এটাও বলে যে এই ব্যাপারটা যেন অন্য সবার কাছ থেকে লুকিয়ে রাখে, আর তিনি এই মেয়েটা সম্পর্কে সকল ইনফরমেশন রাজকুমার নামে একটা মানুষকে দিয়ে পাঠিয়ে দেবে। তাকে নন্দা বিশ্বাস করতে পারে। সিন শিফট হয় পরের দিন। এই দুজন পলিটিশিয়ানকে দেখানো হয়। আমি আগে থেকে বলে দিচ্ছি, ওরা কিন্তু অত বেশি দরকারি কোনো ক্যারেক্টার না। তখনই আবার এই পলিটিশিয়ানদের একজন লোককে দেখানো হয়, আর এই মানুষটার নাম হচ্ছে সেতু। কি ভাবছেন? ওকে দেখে একটা গুন্ডা গুন্ডা ভাইব আসছে, তাই না? সেতু যে আছে, সে সারাদিনই পূজা অর্চনা করতে অনেক বেশি পছন্দ করে, তবে তাকে সবাই অনেক বেশি ভয় পায়। অন্যদিকে রাজকুমারকে দেখানো হয়, সে ওই মেয়েটার ফাইল নিয়ে পুলিশ স্টেশনে আসে নন্দার সাথে দেখা করার জন্য। আর এদিকে আমরা দেখি সেতুর হাতেও একটা ফাইল। সে ফাইলটাকে নিয়ে পলিটিশিয়ান মানুষটার অফিসে এসেছে। তারপর সেতু ওখানে থাকা পলিটিশিয়ানদের হাতে ফাইলটাকে তুলে দেয়, আর একই সময় রাজকুমারও তার হাতের ফাইলটা নন্দার হাতে তুলে দেয়। আর অন্যদিকে সেতু একটা মিসিং মেয়ে সম্পর্কে বলছে, আবার তার কেসের সাথেও পুরুষোত্তম জড়িত আছে। এমন মনে হচ্ছিল ওরা যেন একই মেয়েকে খোঁজার জন্য চেষ্টা করছে। তবে হ্যাঁ, আমরা সেতুর কাছ থেকে জানতে পারি এই মেয়েটা পুরুষোত্তমের সকল বিজনেস, শেয়ার সবকিছু সে কন্ট্রোল করে। তার মানে কি, আমরা মুভি শুরুতে যাকে দেখেছি তার কথা বলা হচ্ছে। পুরুষোত্তম হয়তো কোনোভাবে তাকে তার সকল সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে। এই মেয়েটার মিসিং হওয়াতে পুরুষোত্তম অনেক বেশি চিন্তায় পড়ে গেছে। এদিকে নন্দা বলে যে এই কেসটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা অন্য কোনো কাজে কাজ করবে না। আর অন্যদিকে সেতুরও সেম কথা, যদি কেউ তার রাস্তায় আসে তাহলে সে তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না। বুঝতে পারছেন? সেতু ইনডাইরেক্টলি পলিটিশিয়ানকে থ্রেট দিচ্ছে। তারপর নন্দার টিম পুরো দমে কাজে লেগে যায়। ওই মিসিং মেয়েটার নাম হচ্ছে কার্তিকা। ওরা কার্তিকার ছবি নিয়ে সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে এই মেয়েটাকে কেউ চেনে কিনা, বাট ওখানে থাকা কেউই ওই মেয়েটাকে চেনে না। এটা ওদের কাছে একটু অদ্ভুত মনে হয়, যেখানে এই মেয়েটা থাকতো সেখানে ওকে কেউ চেনে না, এটা কিভাবে সম্ভব? তারপর ওরা সবাই চলে যায় সে বাড়িতে যেখানে ওই মেয়েটা থাকতো, কিন্তু সে বাড়িতে যারা আছে তারা কেউই তাদের সাথে কোঅপারেট করতে চায় না। কারণটা হলো ওরা সবাই অনেক বেশি বিরক্ত হয়ে আছে। সবাই শুধু ওই মেয়েটাকে খুঁজতে আসে। এখন কথা হলো সবাই কেন
কার্তিকাকেই খুঁজতে আসে। এমন মনে হচ্ছে বড় কোনো রহস্য রয়েছে। ওরা সবাই চলে আসছিল। তখনই দুটো ছেলে নন্দার হাতের ফোনটাকে চুরি করে নেয়। রাজকুমার চোরগুলোকে ধরার জন্য একটা গাড়ি দিয়ে ওদেরকে ফলো করতে শুরু করে। নন্দা ভাবে হয়তো রাজকুমার ওদেরকে ধরে ফেলবে, কিন্তু সেই সময় রাজকুমার ওই চোরদেরকে ফলো করা বাদ দিয়ে গাড়ির যে লোকেশন সেটাই চেঞ্জ করে দেয়, যা থেকে বাকি সবাই অনেকটা অবাক হয়। পরের সিনে আমরা দেখি রাজকুমার জলদি করে তার বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর সে দেখতে পায় তার ওয়াইফ মাটিতে পড়ে আছে। তার ওয়াইফের নাম হচ্ছে পবিত্রা। পবিত্রা চলতে পারে না, যার জন্য রাজকুমার তার ওয়াইফের দেখাশোনা নিজেই করে, আবার বাসার সকল কাজই সে করে। রাজকুমার পবিত্রাকে ওষুধ খাইয়ে দেয়, তারপর আবার ভাত এনে ভাতও খাইয়ে দেয়, কিন্তু পবিত্রা ভাত খেতে চায় না। তাই রাজকুমার মন খারাপ করে তাদের ছবি দেখতে শুরু করে। এটা দেখে পবিত্রা নিজের হাতে খাওয়ার চেষ্টা করে। সিন শিফট হয়। আমরা দেখি নন্দু আর তার লোকজন পুরুষোত্তমের বাড়িতে এসেছে, আর অন্যদিকে সেতু আর তার দলবল একটা মানুষের সাথে দেখা করতে এসেছে। সেতু একটা ধারালো নাইফ নিয়ে মানুষটার গলায় ধরে আর তাকে সেই মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করে। বেচারা ভয়ে লোকটার গলা শুকিয়ে আসে। লোকটা ভয়ে ভয়ে বলে এই মেয়েটা পুরুষোত্তমের সকল বেনামি সম্পত্তির দেখাশোনা করে, তার সাথে তার 2 থেকে 3 বার দেখা হয়েছে, কিন্তু সে তাকে অত বেশি চেনে না। সেতু এটুকু ইনফরমেশন পেয়ে খুশি হয় না, তারপরও সে কোনো উপায় না পেয়ে লোকটাকে ছেড়ে দেয়। অন্যদিকে নন্দা কার্তিকার ছবি দেখিয়ে পুরুষোত্তমের ওয়াইফ আর ছেলেকে জিজ্ঞেস করে তারা এই মেয়েটাকে চেনে কিনা, কিন্তু ওরা দুজনই না করে দেয়। এটা শুনে নন্দা একটু অবাক হয়, কারণ এই মেয়েটা পুরুষোত্তমের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়াই তার সকল সম্পত্তির মালিক কিভাবে হয়। লাস্টে সে কোনো ক্লু না পেয়ে ওখান থেকে চলে আসে। নন্দার টিমের লোকজন কার্তিকা যেখানে থাকতো সেখানে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে, বাট ওরা কেউই কার্তিকার সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে না। এমন মনে হচ্ছিল যেন এই মেয়েটা একদম অদৃশ্য কোনো মানুষ, যাকে খুঁজে বের করা ওদের জন্য এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। সত্যি বলতে এই মেয়েটা কে, আর পুরুষোত্তমের সাথে তার সম্পর্কটা আসলে কি? আমার মনে হয় এই সব কিছুর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তারপরে সিনে সেতুর যে লোকজন আছে ওরা একটা মানুষের সাথে দেখা করতে আসে, তবে সেই মানুষটা একদমই সুবিধার ছিল না। মানে কেন সুবিধার ছিল না এটা আপনারাই দেখুন। সে মানুষটা ওদের সাথে কম্প্রোমাইজ না করলে ওরা সেখান থেকে চলে যায়। অন্যদিকে শালিনী নন্দাকে জানায় কার্তিকা যে সিমটা ইউজ করত সেই সিমের সকল ইনফরমেশন, গভর্নমেন্ট ইনফরমেশন, আবার সোশ্যাল মিডিয়ার যে ইনফরমেশন, সেই সব কিছু ডিলিট করে দেওয়া হয়েছে। এমন মনে হচ্ছিল কার্তিকা নামের কেউ এই দুনিয়াতে এক্সিস্টই করে না। ওরা এই কেস সম্পর্কে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে একদিন নন্দা আর তার টিমের সবাই রাজকুমারের বাড়িতে আসে। ওখানে আসার পর ওরা সবাই জানতে পারে তার ওয়াইফ যে আছে সে প্যারালাইজ, আবার বাসার সকল কাজই রাজকুমারকে করতে হয়। আর এই সব কিছু দেখে শালিনী রাজকুমারের উপর আরো বেশি ইমপ্রেস হয়ে পড়ে। হ্যাঁ, ইমপ্রেস হবে না কেন, এমন স্বামী তো সবাই চায়। তারপরে সিনে আবারও এই মানুষটাকে দেখানো হয়। আসলে এই মানুষটার ক্যারেক্টার একদমই ভালো না। সে মহিলাদের সাথে ভিডিও কলে অবৈধ কাজ করে, আর এইবার সেতুর 2 জন লোক তাকে একদম ট্র্যাপ করে ফেলে। ওরা তার ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে। লাস্টে নিজের মান-ইজ্জত বাঁচাতে মানুষটা বলতে শুরু করে। আর তখন আমরা জানতে পারি পুরুষোত্তমের স্টেলা নামের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর কিছুদিন আগে স্টেলা নামের সেই মেয়েটা মারা যায়। সেতু এই মানুষটার কাছ থেকে শুধুমাত্র এইটুকু ইনফরমেশন পায়। অন্যদিকে নন্দা আর তার টিমের লোকজন গভীর রাতে সে বাড়িতে আসে যে বাড়িতে আগে কার্তিকা থাকতো। ওরা পুরো বাড়ি খোঁজাখুঁজি করেও একটা জায়গার মধ্যে নাম দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই সে বাড়ির লোকজন আবারও ফিরে আসে। ওরা এই নমুনাকে এখানে রেখে বাকি সবাইকে অন্য রুমে নিয়ে যায়। ওরা দুজন অনেকক্ষণই মুখোমুখি বসে থাকে। এই নমুনা আবার মনে মনে ভাবতে শুরু করে এবার সে ধরা খেয়ে গেছে, কারণ এই মানুষটাকে দেখে মনে হচ্ছে সে একজন পুলিশ অফিসার। এভাবে কতক্ষণ নীরবতা পালন করার পর ওরা সেখান থেকে চলে যাচ্ছিল। তো এই নমুনা আবার বুঝতে পারছে না যে ওরা কিছু জিজ্ঞেস না করেই ওখান থেকে কেন চলে যাচ্ছে। মধ্যে থেকে শালিনী আবার বলে যে স্যারের সবকিছু জিজ্ঞেস করা হয়ে গেছে, তার মধ্যে আবার ওরা সব উত্তরও পেয়ে গেছে। এটা শুনে তো এই নমুনার মাথায় নষ্ট হয়ে যায়, যার জন্য সে জোর করতে শুরু করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আর এই লোকটাও ওদের পাতা ফাঁদে পা দেয় আর সবকিছু বলতে শুরু করে। সিন শিফট হয়। আমরা দেখি এই মানুষটা রশিতে ঝুলে আছে। নিচে নন্দা আর বাকি সবাই অপেক্ষা করছে, আর উপর থেকে ডেভিড তার
রশিটাকে কাটার চেষ্টা করছে। মানে দুই দিক থেকেই বিপদ, বেচারা কোন দিকে যাবে, না পারছে উপরে উঠতে, না পারছে নিচে নামতে। আসলে এই মানুষটা হচ্ছে কার্তিকার বাড়ির মালিক। আর এখানে আমরা জানতে পারি কার্তিকা প্রেগনেন্ট ছিল, যেটা অনেকটা শকিং করা নিউজ। অনেক পাপড় বেলার পর ওরা এই মানুষটার কাছ থেকে একটা নার্সের ব্যাপারে জানতে পারে, তবে সে মেয়েটা মানে কার্তিকার হাজবেন্ডের ব্যাপারে কিছু জানতে পারে না। অন্যদিকে সেতুর লোকজন স্টেলার বাড়িতে আসে, বাট সেখানে কেউ ছিল না। তবে তারা একটা মানুষকে দেখতে পায়, মানে স্টেলার প্রতিবেশী আর কি, সে একজন ইউটিউবার। এখানে আরো একটা শকিং করার মতো নিউজ রিভিল হয়, সেটা হলো স্টেলার নামের মেয়েটা পুরুষোত্তমের মেয়ে হয়। অন্যদিকে নন্দা আর বাকি সবাই এই কেসটার ব্যাপারে কোনো প্রকার ক্লু খুঁজে পাচ্ছিল না। তখনই আবার নন্দা জানতে পারে কার্তিকাও পুরুষোত্তমের মেয়ে হয়, স্টেলা পুরুষোত্তমের মেয়ে, আবার কার্তিকাও পুরুষোত্তমের মেয়ে। মানে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আর তখনই রাজকুমার বলে গাড়ি থামানোর জন্য। তার ওয়াইফ যে আছে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, এখন তাকে যেভাবেই হোক না কেন বাড়িতে যেতে হবে। কিন্তু নন্দা গাড়ি থামাতে চায় না, কারণ তারা একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে। কিন্তু রাজকুমার তো এখানে থাকবে না, তাই সে গাড়ি থামানোর চেষ্টা করে। রাজকুমার কোনো রকমে গাড়ি থামিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওদের এই দস্তাদস্তিতে নন্দার হাতে একটা স্ক্র্যাচও লেগেছে। এদিকে সেতু আর তার যে লোকজন আছে তারা স্টেলার ইনফরমেশন নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন এই ইউটিউবার এসে ওদেরকে বলে যদি ওরা ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে স্টেলার ব্যাপারে আরো ইনফরমেশন দেবে। এটা শুনে তো সেতু পুরোই খুশি হয়ে যায়, মানে সোনাই সোহাগা। তারপর ওরা এই ইউটিউবারের খাতিরদারি করতে শুরু করে। সেতু চলে যায় তার মেয়ের সাথে দেখা করার জন্য। পুরো মুভিতে সেতুর মেয়ের কথা একটু পরপর উল্লেখ করা হয়। তারপরে সিনে আমরা দেখি রাজকুমার তার বাড়িতে চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করার পর রাজকুমার তার ওয়াইফকে খুঁজে পেয়ে যায়। তবে সে দেখতে পায় পবিত্রা আঘাত পেয়েছে। তারপর আর কি সে তার সেবা করতে লেগে যায়। অন্যদিকে নন্দার টিমের লোকজন কার্তিকার ব্যাপারে সব হাসপাতালে খোঁজাখুঁজি করতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর ওরা একটা ক্লু পায়। সেই ক্লুটা হলো ডক্টর চন্দ্রিকা। শালিনী নন্দাকে ফোন দিয়ে জানায় তারা ডক্টর চন্দ্রিকার ব্যাপারে জানতে পেরেছে। তখন আবার নন্দা বলে সে না বলা পর্যন্ত তারা যেন কোনো প্রকার স্টেপ না নেয়। তারপর আবার শালিনী এই ব্যাপারে রাজকুমারকে ফোন দিয়ে জানায়, কিন্তু রাজকুমার অসুস্থ পবিত্রাকে রেখে আসতে চাইছিল না। তার অনেকক্ষণ পর ওরা সবাই মিলে ডক্টর চন্দ্রিকার ফার্ম হাউসে আসে, কিন্তু ওরা দেখতে পায় দরজা আগে থেকেই খোলা। ওরা পুরো বাড়ি চেক করে ডক্টর চন্দ্রিকাকে এই অবস্থায় খুঁজে পায়। তারপর ওরা চারপাশ খুঁজতে শুরু করে। একসময় রাজকুমার সেখান থেকে একটা ক্লু খুঁজে পায়, তবে সেই ক্লুটা দেখে শালিনী অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেই জিনিসটা নন্দার ছিল। রাজকুমার বলে নন্দা স্যার কেসটাকে সমাধান করছে না, তিনি এই কেসের সাথে সম্পর্কিত সকল ইনফরমেশনকে মুছে ফেলার চেষ্টা করছে। আর এই কথা শুনে শালিনীর মনেও সন্দেহ ঢুকে যায়। ইন রিয়েলিটি নন্দাও ঠিক তেমনটাই করে। নন্দা তার টিমের বাকি সবাইকে বলে এই বাড়িতে আসা তাদের সকল ইনফরমেশন যেন ওরা মুছে দেয়। এখানে এসব হচ্ছেটা কি, এই কেসের সাথে তার সম্পর্কটা আসলে কি। অন্যদিকে সেতুর যে লোকজন আছে তারা সেই ইউটিউবারের কাছ থেকে জানতে পারে একটা মানুষ স্টেলাকে খুঁজতে এসেছিল, তবে সেই মানুষটা পুরুষোত্তমের বাড়ির কেউ হয় না। সে মানুষটাকে দেখতে অনেকটা পুলিশ অফিসারের মতো দেখাচ্ছিল। আরো একটা মেজর প্রশ্ন হলো স্টেলার বাড়িতে কে গিয়েছিল। সেই ইউটিউবারে বলা কথা মতো সেই মানুষটাকে নন্দা ছিল। এখন সন্দেহর তীর নন্দার দিকে। তার সাথে আমরা এটাও জানতে পারি শালিনী যখন হাসপাতালে জিজ্ঞাসাবাদ করছিল তখন সেই নার্স তাকে বলেছিল অল্প কিছুক্ষণ আগে কেউ একজন এসেছিল এই মেয়েটাকে খোঁজার জন্য। তাকে দেখে মনে হচ্ছিল সেও একজন পুলিশ অফিসার। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি নন্দা গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখনই তার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। তার কিছুক্ষণ পর কার্তিকা কান্না করতে করতে হাসপাতালে আসে, আর সে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তার হাজব্যান্ড কেমন আছে। তার হাজব্যান্ড ছাড়া তার এই দুনিয়াতে কেউ নেই। পরে সে ডাক্তার চন্দ্রিকার কাছে গিয়ে অনেক কান্না করতে শুরু করে, যাতে করে তারা যেন তার হাজব্যান্ডকে বাঁচিয়ে দেয়। অবাক করা বিষয় হলো সেখানে আমরা গুরুপ্রসাদকেও দেখতে পাই, কিন্তু ডাক্তার চন্দ্রিকা কার্তিকাকে কোনো প্রকার সাহায্য করতে রাজি হয় না। আর কার্তিকার যে হাজব্যান্ড সে গুরুতরভাবে ইনজিওর হয়েছে, তাকে ভালো করার জন্য অনেক টাকার প্রয়োজন। বেচারি কার্তিকা প্রচন্ড কষ্টে কান্না শুরু করে। তখন গুরুপ্রসাদ তাকে বলে আমরা ওই মেয়েকে সাহায্য করতে রাজি আছি, তবে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হলো কার্তিকার কাছ থেকে ওরা একটা বাচ্চা চায়, তাও আবার সেরোগেসির মাধ্যমে। এই ব্যাপারে জানার পর কার্তিকা কোনোভাবে রাজি হতে চায় না। ডাক্তার চন্দ্রিকার জোরাজোরিতে তার মধ্যে আবার তার স্বামীর জন্য সে রাজি হয়ে যায়। একদিকে তার গর্ভে গুরুপ্রসাদের সন্তান বড় হচ্ছে,
করতেছে, অন্যদিকে তার যে স্বামী আছে তার স্বামীর চিকিৎসা হচ্ছে। আর এভাবে 4 মাস পার হয়ে যায়। এই 4 মাসের মধ্যে কার্তিকা একবারের জন্য তার স্বামীর সাথে দেখা করতে পারেনি। একদিন কার্তিকা হাসপাতালে আসে তার স্বামীর সাথে দেখা করার জন্য, কিন্তু ডাক্তার চন্দ্রিকা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এভাবে আরো 1 মাস পার হয়ে যায়। তবে কার্তিকা যখনই ডাক্তার চন্দ্রিকাকে ফোন দেয়, সে দেখে ডাক্তার চন্দ্রিকা তাকে ইগনোর করছে। লাস্টে কোনো উপায় না পেয়ে সে চলে যায় হাসপাতালে। আর তখনই সে যা জানতে পারে তা শুনে তার পায়ের নিচের মাটি একদম সরে যায়। গুরুপ্রসাদ আর তার যে স্ত্রী আছে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণটা হলো এই যে এই বাচ্চাটা গুরুপ্রসাদের না, এই বাচ্চাটা অন্য কারো। আসলে গুরুপ্রসাদের কখনো বাচ্চা হবে না, তবে তার বউ কোনোভাবে এটা জেনে গেছে। এই সব কিছু শুনে কার্তিকার পায়ের নিচের মাটি সরে যায়। কারণ যার জন্য সে এত বড় স্যাক্রিফাইস করছে তারাই এখন বাচ্চা নেবে না। এই বাচ্চা সে এখন কি করবে? অনেক কষ্ট পেয়ে কার্তিকা আবারও চলে যাচ্ছিল। তখন এই নার্সটা কার্তিকাকে বলে ওরা তার হাজবেন্ডকে অন্য জায়গায় নিয়ে গেছে, যাতে করে তার হাজবেন্ড কোনো সমস্যা না করে। তাকে এখন এমার্জেন্সি যে কোনো প্রেস বা মিডিয়ার সাহায্য নিতে হবে, তা না হলে সে তার হাজবেন্ডকে খুঁজে পাবে না। এসব শুনে কার্তিকার মাথায় আকাশ ভেঙে পড়ে। মানে কার্তিকার জীবনে সবকিছু একদম ওলট পালট হয়ে গেছে। সে অনেক বেশি রাগ হয়ে ডাক্তার চন্দ্রিকার কাছে এসে তাকে হুমকি দিতে শুরু করে। তাদেরকে এখন তার হাজবেন্ডকে ফেরত দিতে হবে, তা না হলে সে এই ব্যাপারে লিগ্যালি অ্যাকশন নেবে। এক পর্যায়ে কার্তিকা তাকে মারতে নেয়। লাস্টে কোনো উপায় না পেয়ে ডাক্তার চন্দ্রিকা তার কথায় রাজি হয়। সে তাকে বলে বাস স্ট্যান্ডে অপেক্ষা করার জন্য। তিনি নিজে তাকে তার হাজবেন্ডের কাছে নিয়ে যাবে। আর এটা মূলত মুভির প্রথমে দেখানো সেই সিনটাই ছিল। তারা সবাই মিলে কার্তিকার জীবনটাকে জাহান্নাম করে তুলেছে। এদিকে ডাক্তার গুরুপ্রসাদকে ফোন দিয়ে কি হয়েছে সে সবকিছু জানায়। এসব শুনে গুরুপ্রসাদ অনেক বেশি ভয় পেয়ে যায়। কারণ যদি মিডিয়াতে সবকিছু লিক হয়ে যায় তাহলে তার কেরিয়ার একদম ধ্বংস হয়ে যাবে। তাই সে ডাক্তারকে বলে কার্তিকাকে তার কাছে নিয়ে আসার জন্য। ডাক্তারও ঠিক তেমনটাই করে। কিন্তু ডাক্তার যে কার্তিকাকে নিয়ে যাচ্ছে এটা আবার সেই নার্সটা দেখতে পেয়ে যায়। তারপর সেই নার্সটা কার্তিকার সাথে যা কিছু হয়েছে সেই সব কিছু নন্দাকে জানিয়ে দেয়। সেই নার্সকে বলে এই সব কিছু যেন কাউকে না বলে, এই সব কিছু যেন সে ভুলে যায়। অন্যদিকে সেতুর একজন লোক তাকে জানায় যে তাদের সন্দেহর তালিকায় আছে ইন্সপেক্টর রাজকুমার। তারপর রাতের বেলায় শালিনী আর রাজকুমার চলে আসে নন্দার বাড়িতে। ওরা জানতে চায় যে সত্যি সত্যি নন্দা এই সবকিছুর পেছনে আছে কিনা। তবে আমরা এখানে এটাও দেখতে পাই সেতু যে আছে সে রাজকুমারকে ফলো করছে। অন্যদিকে নন্দা কার্তিকার ব্যাপারে জানার জন্য ডেভিডকে একটা মিশন দেয়। সেখান থেকে নন্দা 2টা মানুষের ছবি পায়। এদিকে ওরা দুজন নন্দার বাড়িতে কিছু একটা দেখে একদম থমকে যায়, যেন ওরা কোনো ভূত দেখে ফেলেছে। আর ঠিক সেই সময় নন্দাও বাড়িতে চলে আসে। ওরা দুজন খুব জলদি করে সেখান থেকে চলে যায়। আসলে সবকিছু হচ্ছেটা কি? আর এদিকে নন্দা বাড়িতে ঢোকার পর সে অনেক বেশি রহস্যজনক আচরণ করছিল। আর হ্যাঁ, আমি মুভির মধ্যে কথা বলছি, এই মুভিটা অনেক বেশি মিস্টেরিয়াস। এখানে অনেক সিন আগে পিছিয়ে বা অনেক ঝামেলা আছে। তো আমি চাই আপনারা সবাই এটাকে মনোযোগ দিয়ে দেখেন, কারণ এখানে প্রতিটা সিন একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। তাহলে চলুন আমরা আবার স্টোরিতে ব্যাক করি। আর তখনই আমরা তার সামনে দেখতে পাই একটা চার্টের মতো। আর সেই চার্টের মধ্যে নন্দা সব সাসপেক্টের নাম লিখে রেখেছে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম নন্দার ফোনে 2টা ছবি এসেছে। আসলে সেই মানুষগুলো ছিল গুরুপ্রসাদের বাড়ির কাজের লোকের কাছ থেকে নন্দা জানতে পারে কার্তিকা আর সেই ডাক্তার গুরুপ্রসাদের বাড়িতে আসার পর অনেক বেশি ঝামেলা হয় তাদের মাঝে। এক পর্যায়ে গুরুপ্রসাদ প্রচন্ড রাগে কার্তিকাকে ধরে মারতে শুরু করে। প্রচন্ড ব্যথায় কার্তিকার ব্লিডিং হতে শুরু করে। আস্তে আস্তে কার্তিকার শরীর নিস্তেজ হয়ে আসে। ডাক্তার কার্তিকাকে চেক করে দেখে কার্তিকা মারা গেছে। এটা দেখে ডাক্তারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। কার্তিকার বডিটাকে গুম করার জন্য গুরুপ্রসাদ পুরুষোত্তমকে ফোন দিয়ে তার কাছে সাহায্য চায়। আর এটা মূলত পুরুষোত্তম ফ্রিতে করবে না। গুরুপ্রসাদ তাকে বলেছে যদি সে এই বডিটাকে গুম করতে সাহায্য করে তাহলে গুরুপ্রসাদ তার ছেলের মুভিতে কাজ করবে। সো মুভি শুরুতে আমরা যে দেখেছিলাম স্টিফান গুরুপ্রসাদকে একটা মুভির স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিল। তো কাহিনী মূলত এটা। সব টুইস্ট কিন্তু এখানেই শেষ না, আরো অনেক টুইস্ট আছে। তারপর পুরুষোত্তমের কথা মতো কাশি আর তার লোকজন কার্তিকার বডিটাকে নিয়ে যায়। সব জানার পর নন্দা কাশিকে ধরে অনেক মারধর করে। আর এখনই আমরা জানতে পারি ওরা কার্তিকার বডিটাকে কেমিক্যাল দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই সাথে তারা বাড়িতে থাকা সকল ইনফরমেশন মুছে দিয়েছে। আবার তারা আশেপাশে সবাইকে ভয় দেখায় তারা যেন কার্তিকার ব্যাপারে কাউকে কোনো কিছুই না বলে। আর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে যাতে করে কেউ কার্তিকাকে খুঁজে বের করতে
না পারে। এই সব কিছু জানার পর নন্দার টার্গেট এখন গুরুপ্রসাদ। আর ঠিক সেদিন রাতেই কেউ একজন গুরুপ্রসাদকে মাথায় গুলি করে মেরে ফেলে। তাহলে এই মানুষটা কি নন্দা নাকি অন্য কেউ তাকে মেরেছে? সবকিছু আমাদের সামনে একদম রিভিল হয়ে গেছে, তাই না? আরে আরেকটু ধৈর্য ধরুন, এখনো অনেক কিছু বাকি আছে। গভীর রাতে একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখে নন্দার ঘুম ভেঙে যায়। আর তখনই আবার গুরুপ্রসাদের মৃত্যুর খবরটা নন্দা জানতে পারে। আর এই সবকিছু থেকেও শকিং করা নিউজ ছিল গুরুপ্রসাদের মৃত্যুর জন্য পুলিশ পুরুষোত্তমকে অ্যারেস্ট করেছে। সবকিছু দেখে নন্দা কিছু একটা বুঝতে পারে। তাই সে এই কেসের ফাইলটা ডেভিডকে দিয়ে জলদি করে রাজকুমারের বাড়িতে আসে। কিন্তু রাজকুমারের পুরো বাড়ি একদমই ফাঁকা ছিল। পুরো বাড়ি খুঁজেও নন্দা কিছুই খুঁজে পায় না। হঠাৎ করে নন্দার মনে পড়ে একটা রুমের মধ্যে কুকুর ছিল। তাই সে দেরি না করে সেই রুমের মধ্যে ঢুকে যায়। আর তখন সে দেখতে পায় সেই রুমের মধ্যে কোনো প্রকার কুকুরই ছিল না, ওখানে একটা গ্যাজেট লাগানো। নন্দা সেটাকে ভেঙে ফেলে। সেই রুমের মধ্যে একটা মানুষকে বাঁধা অবস্থায় খুঁজে পায়। এখানে অনেক ইন্টারেস্টিং কিছু রিভিল হবে। নন্দা সে মানুষটার মুখের বাঁধন খুলে দেয়। আর তখনই সে মানুষটা বলে ওঠে, আমি রাজকুমার। হোয়াট দ্য হেল? তাহলে ওই রাজকুমারকে পুরো মুভিতে আমরা যাকে দেখেছি সে আসলে কে? আর এখানের যে টুইস্ট সেটা আমি এখন বলছি আপনাদের সবাইকে। পুরুষোত্তম যেই কেসটার ব্যাপারে নন্দাকে বলেছিল সেই কেসের মেইন সাসপেক্ট রাজকুমার, মানে আমাদের ডুপ্লিকেট রাজকুমার। আমাদের যে রিয়েল রাজকুমার আসছে সে যখন এই ফাইলটাকে নিয়ে আসছিল তখন সেই ডুপ্লিকেট রাজকুমার তাকে কিডন্যাপ করে নেয়। নন্দা জলদি করে ফাইলটা খুলে দেখে সেখানে যে নিখোঁজ মেয়েটা আছে সে কার্তিকা না, সেই মেয়েটা অন্য একজন মেয়ে। আর সেই মেয়েটা হলো পুরুষোত্তমের নিজের মেয়ে। আর আমাদের যে ডুপ্লিকেট রাজকুমার পুরুষোত্তমের মেয়েকেই তার ওয়াইফ হিসেবে সাজিয়ে রেখেছিল। এখানে আর কিছু বলা নাই, মেইন গেমটা আমাদের এই ডুপ্লিকেট রাজকুমার খেলে দিয়েছে। নন্দা এই সবকিছু দেখে অনেক বেশি রেগে যায়। আর সে রাজকুমারের বাড়ি থেকে বের হয়ে রাজকুমারকে ফোন দেয়, বাট তার ফোন বন্ধ ছিল। তার সাথে সেটাও দেখতে পায় রাজকুমারের বাড়ির সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও সেখানে নেই। নন্দা এটা ভালো করেই বুঝে গেছে রাজকুমার মানে ডুপ্লিকেট রাজকুমার সে গাড়ি করেই এখান থেকে পালিয়ে গেছে। তার সাথে আমরা এটাও জানতে পারি সেতুর কাছে যে কেসটা এসেছে সেই কেসটাও পুরুষোত্তমের মেয়ের কেস, মানে ওদের দুজনকেই এই কেসটা সমাধান করার জন্য টাস্ক দেওয়া হয়েছে। কিন্তু আমাদের যে ডুপ্লিকেট রাজকুমার আছে সে এই সব কিছুকে মিক্স ম্যাক্স করে দিয়েছে। একদিকে নন্দা, অন্যদিকে সেতু। এখানে মূলত ইঁদুর বিড়ালের খেলা হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পেরেছি কে সব থেকে বেশি মাস্টার গেম খেলেছে। তবে ওদের সবার থেকে বেশি মাস্টার গেম খেলেছে আমাদের ডুপ্লিকেট রাজকুমার। তবে এখন কথা হলো সেই সবকিছু কেন করেছে? তাহলে চলুন আমরা সেটাও জেনে আসি। নন্দার মতো রাজকুমারেরও একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। মনে আছে আমরা দেখেছিলাম কার্তিকা কান্না করতে করতে হাসপাতালে এসেছে। আসলে সে মূলত আমাদের ডুপ্লিকেট রাজকুমারের ওয়াইফ হয়। আর তারপর কার্তিকার সাথে কি হয়েছে সেই সবকিছু আমরা জানি। একদিকে কার্তিকা তার স্বামীকে বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে, অন্যদিকে রাজকুমারকে গুরুপ্রসাদ একটা মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করে দিয়েছে। সেখানে তার উপর অনেক বেশি টর্চার করা হতো। কার্তিকা মারা যাওয়ার পর তারা চাইছিল রাজকুমারকেও মেরে ফেলার জন্য, কিন্তু রাজকুমার সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। ওখান থেকে আসার পর রাজকুমার কার্তিকাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সে কোনোভাবে কার্তিকার কোনো ইনফরমেশন খুঁজে পাচ্ছিল না। এর জন্য সে থানাতে একাধিক জিডি করে, তারপরে কোনো লাভই হয় না। একদিন রাজকুমার পুলিশ স্টেশনে বসেছিল আর তখনই সেখানে কাশি আসে। রাজকুমারের হাতে কার্তিকার ছবি দেখতে পেয়ে কাশি আবার তার টিমের লোকজনকে এই ব্যাপারে বলে। এই সবকিছু আবার রাজকুমারও শুনে ফেলে। সে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু থানার যে পুলিশ অফিসাররা আছে তারা সবাই রাজকুমারকে ধরে ফেলে। রাজকুমার ওদের সবাইকে মেরে একদম আলু ভর্তা বানিয়ে দেয়। তারপরও সে কাশিকে ধরতে পারে না। তবে সে এখান থেকে ক্লু পেয়েছিল এই সবকিছুর পেছনে পুরুষোত্তম আছে। রাজকুমার পুরুষোত্তমের ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করতে শুরু করে, এমনকি সে পুরুষোত্তমের সাথে দেখা করারও চেষ্টা করে। রাজকুমার পুরুষোত্তমকে খোঁজার জন্য অনেক জায়গায় যায়। সেই সবগুলো জায়গায় যাওয়ার পর সে জানতে পারে ওরা গিয়ে দুজন মানুষ পুরুষোত্তমকে খোঁজার চেষ্টা করছে। রাজকুমার ওই দুজন মানুষকে ফলো করে, আর তখন তার নজর যায় ওই দুজন মানুষের পেছনে একটা লাল গাড়ি সবসময় থাকে। তারপর যখন সে এই গাড়িকে ফলো করে তখন সে জানতে পারে এই গাড়িটা হলো পুরুষোত্তমের মেয়ের গাড়ি। পুরুষোত্তমের মেয়েকে দেখে রাজকুমার একটা প্ল্যান বানিয়ে ফেলে, আর সেই প্ল্যান মতো পুরুষোত্তমের মেয়েকে কিডন্যাপ করে নেয়। এরপর থেকে সে পবিত্রাকে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে অসুস্থ বানিয়ে রাখে। আর রাজকুমারের প্ল্যান মতো পুরুষোত্তম
রিয়েল রাজকুমারকে পবিত্রার ফাইল দিয়ে তাকে মিশনে পাঠায়। এই সুযোগটাই রাজকুমার কাজে লাগায়। সে রিয়েল রাজকুমারকে কিডন্যাপ করে নেয় আর সেই ফাইলের মধ্যে কার্তিকার ছবি বসিয়ে দেয়। তারপর ঠিক কি হয়েছে তা আমরা সবাই জানি। বিলিভ মি, আমি যখন এই মুভিটাকে প্রথম দেখেছিলাম তখন রাজকুমার আর তার ওয়াইফের প্রতি যে ভালোবাসা সেটা দেখে আমার মনে হয়েছিল আই উইশ আমারও এমন একটা হাজবেন্ড হতো। যদিও রাজকুমার তার রিয়েল ওয়াইফ কার্তিকাকে খোঁজার জন্য এই সবকিছু করেছে, তারপরও প্রথমের সিনটা দেখে মনে হয়েছিল একদম রিয়েল, এখানে কোনো ঘাত নেই। তার মধ্যে আরো একটা কথা হলো, নন্দা আর তার টিমের লোকজন তাদের ইনভেস্টিগেশনের মধ্যে যে সকল ইনফরমেশন পেয়েছে সেই সকল জায়গায় আমাদের ডুপ্লিকেট রাজকুমার আগেই চলে গিয়েছিল। আবার রাজকুমার আর নন্দার মধ্যে গাড়িতে যে দস্তাদস্তিটা হয়েছিল সেখানে রাজকুমার বুদ্ধি করে নন্দার হাত থেকে ব্রেসলেটের কিছু অংশ নিয়ে নেয়। তারপর আবার ডাক্তার চন্দ্রিকার ব্যাপারে ইনফরমেশন পাওয়ার পর সে আগেই ডাক্তারের সাথে দেখা করতে চলে যায়। ডাক্তারের কাছ থেকে সবকিছু জানার পর রাজকুমার তার উপর একটুও দয়া দেখায় না, তাকে সেখানেই মেরে ফেলে। আবার সে গুরুপ্রসাদকেও হত্যা করেছে, তবে সেখানে সে পুরুষোত্তমকে ফাঁসিয়ে দিয়েছে। মুভির একদম লাস্টে নন্দা আর তার টিমের লোকজন গুরুপ্রসাদের বাড়িতে আসে, তবে সেখানে আমাদের ডুপ্লিকেট রাজকুমারও আসে। রাজকুমার তার কাজের জন্য ওদের সবার কাছে মাফ চায়, পরে সে ওদেরকে একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই কার্ডটা ছিল মূলত রাজকুমার মেন্টালি আনস্টেবল এটার একটা প্রমাণ। তবে নন্দা ভালো করেই জানে তারা রাজকুমারকে ধরতে পারবে না। ওদের নাকের ডগায় থেকে এই সব কিছু করে সে স্বাধীনভাবে চলে যাচ্ছে। সেখানে সেতুর এন্ট্রি হয়। তাকে দেখে মনে হয়েছিল যদিও একজন গ্যাংস্টার, তবে সে একজন সিবিআই অফিসার। মানে এখানে মুভির লাস্টেও একটা টুইস্ট রেখে গেল। আমরা শুরু থেকে ভেবে আসছি সে হয়তো একজন গ্যাংস্টার। লাস্টে রাজকুমার সেতুর হাত থেকেও পালিয়ে যায়। তবে এখন প্রশ্ন হলো পবিত্রা কোথায়? সেই সময় সেতুর মনে পড়ে যায় তার মেয়ের বলা একটা গল্পের কথা। সেই গল্পের মধ্যে বিড়াল ইঁদুরের বাচ্চাকে ইঁদুরের ঘরেই লুকিয়ে রেখেছিল, আর সেখানেও ঠিক তেমনটাই হয়। রাজকুমার পবিত্রাকে তারই একটা গাড়িতে লুকিয়ে রেখেছিল। তো এখানে আর কিছু বলার নাই। রাজকুমার তার ওয়াইফের সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিশোধ ঠিকই নিয়ে গেছে। সে ওই ডাক্তারকে মেরে ফেলেছে, আবার গুরুপ্রসাদকেও মেরে ফেলেছে। তার মধ্যে আবার সে পুরুষোত্তম তাকেও একটা মেজর কেসে ফাঁসিয়ে দিয়েছে। মুভির লাস্টে রাজকুমার চলে যায় সে মেন্টাল অ্যাসাইলামে। দুর্দান্ত একটা এন্ডিং দেখিয়ে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। সো মুভিটা কেমন লেগেছে? আমি অনেস্টলি বলতে পারি এই মুভিটা দেখে আপনারা কেউ হতাশ হননি। এরকম আরো সুন্দর সুন্দর মুভি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাভ ইউ সো মাচ গাইস।